হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তানহা এক এক করে সযত্নে রেখে দেওয়া রাজের সব চিঠি বের করে, সাথে শুকিয়ে যাওয়া ফুলগুলো। রাজ তো অবাক হয়ে তাকিয়ে আছে এসব বের করাতে। রাজ ভাবতে পারেনি তানহা এইগুলো তুলে রেখেছে। রাজ হয়তো ভেবেছে তানহা তার দেওয়ার সব ফুল আর গোলাপ ডাস্টবিনটে ফেলে দিয়েছে। তানহা রাজের চিঠিগুলো বের করে, একটা চিঠি খুলে তানহা রাজের চিঠিগুলো বের করে একটা চিঠি খোলে। তানহা চিঠিতে তাকিয়ে দেখে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু রাজ কিসের কথা বলছিল। এমন সময় তানহার চোখ যায় চিঠির এক কোণে। তানহা তাকিয়ে দেখে চিঠির শেষে লাল রক্ত দিয়ে একটা লাভ আঁকানো, যার মধ্যে ছোট্ট করে লেখা তানহা। তানহা এটা দেখে অনেক অবাক হয়, সাথে রেগেও যায়। তারপর তানহা এক এক করে আরও কয়েকটা চিঠি খুলে দেখে সেই সেমভাবে রক্ত দিয়ে লাভ আঁকানো, যার মধ্যে তানহা লেখা বিদ্যমান। তানহা ভাবতে পারেনি রাজ তার জন্য এমনটা করতে পারে এখনো। রাজ তাকে কতটা সাইকোভাবে ভালোবাসে সেটা তানহা এই চিঠিগুলো না খুলে বুঝতেই পারতো না। প্রত্যেকটা চিঠিতে লাল রক্ত শুকিয়ে বসে আছে, কোনো রকম বোঝা যাচ্ছে যে এটা রক্ত। তানহা প্রায় কয়েকটা চিঠি দেখতেই বুঝে যায় রাজ সব চিঠিতেই রক্ত দিয়ে তার নাম লিখেছে। এটা দেখে তো তানহা অনেক রেগে যায় আর ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দেয় রাজকে। রাজ তো রাজ তো তানহার থাপ্পড় খেয়ে অবাক হয়ে তাকিয়ে আছে তানহার দিকে। তানহাও অনেক রেগে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ বুঝতে পারছে না তানহা কেন এভাবে তার দিকে রাগে তাকিয়ে আছে। তখন তানহা বলল, এই, তুই এটা কি করছিস? তুই কি সাইকো? আমি সাইকো। শুধু আপনার বেলায় আপনাকে পাওয়ার জন্য আমি সাইকো। এইভাবে কেউ শরীর থেকে রক্ত বের করে প্রতিনিয়ত? এভাবে তো মারা যেতি। মারা গেলে যেতাম, সমস্যা নেই। যেখানে আপনার ভালোবাসা পাবো না সেখানে বেঁচে থেকে লাভ আছে? আমি মরে গেলে তো কারো চোখে বিন্দু পরিমাণ জল আসবে না, শুধু আমার বাবা মা ছাড়া। এই চুপ, একদম এরকম কথা বলবি না। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? আপনার কি হবে মানে? আরে গাধা, আমি তোকে ভালোবাসি। তোর কিছু হয়ে গেলে সবচাইতে বেশি কষ্ট তো আমিই পাবো, এটাও বুঝিস না? সত্যি আমাকে ভালোবাসে না আমাকে সান্ত্বনা দিচ্ছেন? তোর যদি ভালো নাই বাসতাম তাহলে তোর ফোনের জন্য প্রতিদিন রাত জেগে অপেক্ষা করতাম না, সিমটা অফ করে দিতে পারতাম। আমি যদি তোর ভালো নাই বাসতাম তাহলে তোর দেওয়া গোলাপ ফুল আর চিঠি এত যত্নে তুলে রাখতাম না। তোর যদি ভালো নাই বাসতাম তাহলে আমার পাশে সারাক্ষণ তোকে ঘুরঘুর করতে দিতাম না, সোজা জেলে ঢুকিয়ে দিতাম। তাহলে এতদিন যে আমি আপনাকে প্রপোজ করেছি, তাহলে আপনি রাজি হননি কেন? আর আমাকে ভালোবাসি কথাটা বলেননি কেন? তোকে ভালোবাসি কথাটা বলিনি কারণ তোকে আমার পিছু ঘুরতে ভালো লাগতো। আর অতি সহজে কারো ভালোবাসা পেয়ে গেলে তার গুরুত্ব আমরা কমিয়ে দিই, তাই তোকে একটু কষ্ট দিলাম আর আমার পিছনে নাকে দড়ি দিয়ে ঘুরালাম। হুম। এই 3 মাসে তাহলে আমাকে এত থাপ্পড় মেরেছেন কেন? আমি তো সিনিয়র, তাই থাপ্পড় মারতাম। মানুষ সিনিয়র হলে কি থাপ্পড় মারে নাকি? তুই তো ফেসবুকে পোস্ট করিস সিনের আপদ থাপ্পড় খাওয়ার এক আকাশ পরিমাণ ইচ্ছে, তাই প্রতিদিন তোর ইচ্ছাটা পূরণ। ঠিকই তো পোস্ট করেছি। সিনিয়র মানে এক অন্যরকম অনুভূতি। সিনিয়র আপু মানেই শাসন, থাপ্পড় আর আদর আর আদর। তাহলে এখন আর একটা দেই। তাড়াতাড়ি দেন, আপনার থাপ্পড় খাওয়ার জন্য আমার গালটা বেকুল হয়ে আছে। এই বলে রাজ তানহার দিকে তার মুখটা এগিয়ে দেয় এবং সাথে সাথে তানহা রাজের গালে ছোট্ট একটা কিস করে দেয়। তখন রাজ তানহাকে বলে, এই 3 মাসে অনেক থাপ্পড় খাইছি, এবার আসুন মুনাফা সব তুলবো। মানে? মানে বুঝাচ্ছি, ওয়েট। কথাটা বললেই রাজ তানহার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। তানহা প্রথমে রেসপন্স না করলেও পরে রেসপন্স করতে শুরু করে। প্রায় 2 মিনিট পর রাজ তানহাকে ছেড়ে দিল। রাজ তানহাকে ছাড়তেই তানহা আবার রাজের ঠোঁটের সাথে তার ঠোঁট
এক করে দিল। প্রায় 5 মিনিট লিপ কিস করার পর রাজ ছেড়ে দিল আর বলল, এভাবে কেউ কিস করে? মুখে মনে হয় স্যাপ ঢুকে গেছে। ওয়াক থু। জীবনের প্রথম লিপ কিস করলাম, আর লিপ কিস করলে স্যাপ তো খেতেই হবে। সমস্যা নেই, স্যাপ খেলে কিছুই হয় না, বরং মাথায় বুদ্ধি বাড়ে। ওই হিসাবে ছোট বাচ্চাদের হরলিক্স না খাইয়ে ডক্টর স্যাপ খাওয়ানোর কথা বলতো। ছোট বাচ্চাদের না, বড় তোর মতো দামড়া বাচ্চাদের বাড়ায় বুদ্ধি। ঠিক আছে, আর একটু বুদ্ধি বাড়িয়ে নেই। এই বলে রাজ আবার 4 ঠোঁট এক করে দেয়। বেশ কিছুক্ষণ পর রাজ তানহাকে ছেড়ে দিয়ে বলে, আজকে আর ডিউটি করতে হবে না, ছুটি নিয়ে নেন। আজকে সারাদিন ঘুরবো। 5 মিনিট। তারপর তানহা ছুটি নিয়ে রাজকে সাথে নিয়ে থানা থেকে বেরিয়ে পড়ে। তারপর তারা একটা রিক্সা ডেকে উঠে পড়ে ঘোরাঘুরি করার জন্য। তানহা রাজের ঘাড়ে মাথা রেখে বসে আছে। তানহার চুলগুলো বারবার উড়ে তার মুখের সামনে এসে পড়ছে, আর রাজ তানহার চুলগুলো সরিয়ে দিচ্ছে। দুজনের মনের ভিতরে এক অনুভূতি বিরাজ করছে। তখন তানহা বলল, আমাকে বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। বল, কোন দিন আমার বাসায় যাবি? বিয়ের প্রপোজাল। কয়েকটা দিন ঠিক মতো প্রেম করতে পারলাম না, এর মধ্যেই বিয়ে? যত প্রেম সব বিয়ের পরে করিস। কি করব? কি? আবার প্রেম? ও, আমি তো ভাবলাম অন্য কিছু। শালা লুচ্চা, খালি লুচ্চামি করার ধান্দা না? যা সর এনতে। এটাকে লুচ্চামি বলে না, এক- একটা হলো এর প্রতি রোমান্স। মেন পয়েন্ট এমন, এক লাথি দিব, রোমান্স বেরিয়ে যাবে। হে সৃষ্টিকর্তা, মেয়েদের মাথায় একটু বুদ্ধি দিয়ে তো এই পৃথিবীতে পাঠাতে পারতে। নিজের মা হওয়ার রাস্তা নিজেই বন্ধ করতে চাইছে, সাথে আমার ভবিষ্যৎ নিয়ে টানাটানি করতেছে। এবার কিন্তু সত্যি সত্যি মেন পয়েন্ট লাথি খাবি। তাহলে আমি দেশের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি করব? জীবন যুদ্ধে জনসংখ্যা বাড়ানোর যুদ্ধে আমি হেরে যাব। দেশের জনসংখ্যা যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তোরে আর বাড়াইতে হবে না ভাই। এত কিছু থাকতে ভাই, ঠিক আছে আপু, সমস্যা নাই, আপনি চালায় যান, আমি আপনার ভাই, আপনার সাথে আছি। পছন্দের মানুষ সবাই প্রথম প্রথম ভাই আপু বলে ডাকে। তাই নাকি? তাহলে তো আমাকে অনেক মেয়ে পছন্দ করে। কেমনে? ফেসবুকে অনেক মেয়ে আমাকে ভাই বলে দেখে। আগে কোনো মেয়ে ভাই বলে ডাকলে বুকের বাম পাশে ব্যথা হতো, আজকে পর থেকে আর হবে না। চুপ, একদম মেরে ফেলবো অন্য কোনো মেয়ের কথা মাথায় আনলে। তুই শুধু আমার, আর আমি শুধুই তোর। আপনি শুধু আমার, আর আমি সব সিনিয়র আপুদের। তোরে তো আমি। রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি মজা করে বললাম। আমি শুধু আপনার, আপনাকে অনেক ভালোবাসি সিনিয়র। আপনিই আমার একমাত্র সিনিয়র। আপনি থাকবেন তো সারা জীবন আমার পাশে, আমার সিনিয়র হয়ে? থাকবো। এখন বল, আমাদের বাসায় বিয়ের প্রপোজাল কবে নিয়ে যাবি? খুব তাড়াতাড়ি, 2-1 দিনের মধ্যে নিয়ে যাব। তোমার আব্বু আম্মুকে আমাদের বিষয়ে জানাও, আর যত তাড়াতাড়ি পারো বিয়ের প্রপোজাল নিয়ে আসতে বলো। আমার আব্বু আম্মু জানে আমাদের বিষয়ে, চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যেই দেখবেন আপনার বাসায় হাজির। কিন্তু একটা বিষয় খুব ভয় হচ্ছে আমার। কি বিষয়ে? আমার আব্বু আমার আব্বু অনেক রাগী একটা মানুষ। তুই তো কিছুই করিস না, বেকার ঘুরে বেড়াস। আমার আব্বু যদি রাজি না হয় তোর সাথে আমার বিয়ে দিতে। আরে পাগলি, এমন কিছুই হবে না। আমার আব্বু আছে না, আমার আব্বু গেলে এমনি এমনি রাজি হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমার আব্বু সব সামলে নেবে। হুম তারপর তানহা আর রাজ সারাদিন ঘোরাঘুরি করতে থাকে। তারা একটা রেস্টুরেন্টে ঢুকে সন্ধ্যার খাবার খেয়ে বাসায় চলে আসে। রাজ এবং তার আব্বু আম্মু ড্রয়িং রুমে বসে আছে। এমন সময় রাজের আব্বু বলল, আজ থেকে তোর সময় শেষ। আমার সময় শেষ মানে? এখনো তো বিয়েই করলাম না, এর মধ্যেই আমার সময় শেষ? আরে গাদা, মারার কথা বলছিনি। ভালো করে মনে করে দেখ, 3 মাস আগের কথা। 3 মাস আগে আমার থেকে 3 মাসের সময় নিয়েছিলি। কিসের সময় নিয়েছিলাম? 3 মাস আগে না বলেছিলি তুই একটা মেয়েকে ভালোবাসিস, আর 3 মাসের মধ্যে মেয়েটাকে পটিয়ে দেখাবি, আর না পড়াতে পারলে তুই অফিসে বসবি, আর আমি মেয়ের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে যাব। বলেছিলাম তো। আজ থেকে 3 মাস শেষ। আমি জানতাম তুই মেয়েটাকে পটাতে পারবি না,
তোর মতো বখাটের ছেলেকে কে বা পছন্দ করবে? তুই কাল থেকে অফিসে বসবি। আমি কয়েকদিনের মধ্যে মেয়েটারে বাসায় তোর জন্য বিয়ের প্রপোজাল নিয়ে যাব। তোমার কি মনে হয় এই 3 মাসে আমি মেয়েটাকে রাজি করাতে পারিনি? তোর মতো বখাটে বেকার ছেলে তারা একটা সম্ভব না। আমি জানতাম তুই পারবি না, তাই এই 3 মাসে কিছু বলিনি, কারণ তুই 3 মাস টাইম নিয়েছিলে। এখন এখন হলো তুই মেয়েটাকে পড়াতে পারিসনি, যেহেতু তাই সেই অনুযায়ী কাল থেকে তুই অফিসে বসবি। আর আমি কয়েকদিনের মতো মেয়েটার বাসায় তোদের বিয়ে বিষয়ে কথাবার্তা ফাইনাল করব। ওয়েট, কথাটা বলে রাজ উঠে চলে আসবে এমন সময় রাজের আব্বু বলল, কিরে, কই যাচ্ছিস? অপেক্ষা করো 20 মিনিট, আমি আসছি। রাজ বাসা থেকে বেরিয়ে বাইকটা নিয়ে সোজা তানহার বাসার সামনে চলে আসে। তানহার বাসার সামনে এসে রাজ তানহাকে ফোন দেয়। তানহা ফোনটা রিসিভ করে বলে, আমার জুনিয়র জানু, বলো। আমি আপনার বাসার বাইরে আসছি। 5 মিনিটের মধ্যে একটা শাড়ি পরে সুন্দর করে সেজে বাইরে আসুন। রাত প্রায় 10টা বাজে, খেয়াল আছে তোর? এত রাতে কই যাবি? হুম, আছে। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, আমি বাইরে অপেক্ষা করছি। আর কোথায় যাব তা গেলেই দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি আসছি। তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে আসুন। তানহা ফোনটা কেটে দিয়ে বেলকনিতে বেরিয়ে আসে। রাজ তানহাকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দেয়। তানহাও একটা ফ্লাইং কিস দিয়ে রুমের ভিতরে ঢুকে পড়ে। প্রায় 20 মিনিট পর তানহা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। তানহাকে দেখে রাজ আবার ক্রাশ খেয়ে গেল। রাজ তানহার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। রাজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তানহা লজ্জা পেয়ে বলল, কিরে, এইভাবে কি কর? আপনাকে দেখি আজকে পুরাই পরীর মতো লাগছে। আপনাকে আবার ক্রাশ খেয়ে গেলাম। ক্রাশ খাওয়া হইলে বল, এখন এত রাতে কোথায় নিয়ে যাচ্ছিস? গেলেই দেখতে পারবেন, উঠুন। তানহা আর কোনো কথা না বলে বাইকে উঠে রাজকে পেছন থেকে জড়িয়ে ধরে। চারদিক হালকা আলোয় অন্ধকার হয়ে আছে, আর পাশ দিয়ে শাঁ করে একের পর এক গাড়ি আসছে যাচ্ছে। সব কিছু যেন কেমন একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। বাইকের পিছনে প্রিয় মানুষটি জড়িয়ে ধরে আছে, আর অন্ধকারে একের পর এক গাড়ি ক্রস হচ্ছে, সাথে মৃদু হালকা ঠান্ডা বাতাস বয়ে চলেছে। আসলেই এক অদ্ভুত অনুভূতি, ফিলিংস জাগিয়ে তোলে। পরিবেশটা পুরো উপভোগ করার মতো। রাতের অন্ধকার রাস্তা এমনি উপভোগ করার মতো। তার উপরে যদি প্রিয় মানুষটার সাথে থাকে, তাহলে তাহলে কোনো কিছুই মন খারাপ করে রাখতে পারে না। রাজ আর তানহা পরিবেশটার সাথে তাল মিলিয়ে অনুভূতিগুলো জাগিয়ে তুলছে। প্রায় 10 মিনিট পর রাজ তানহাকে নিয়ে তার বাসায় চলে আসে। রাজ তানহাকে তার বাড়ির সামনে নিয়ে আসতেই তানহা রাজের দিকে একটু অন্যরকম চোখে তাকায়, এবং তানহা রাজকে অপরাধী চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কিরে, এটা কার বাড়ি? আর এত রাতে আমাকে কেন এখানে নিয়ে এভাবে তাকিয়ে আছেন কেন? আর এটা আমাদের বাসা। আপনি যেমনটা ভাবছেন এমন ছেলে আমি না। এই সমাজ, এই পৃথিবী এমনটা ভাবতে বাধ্য করে। আজকাল প্রায় 80% ছেলের কাছে থেকে এমনটাই আশা করা যায়। অন্য কারোর সাথে আমার তুলনা করবেন না। আর কাউকে ভালোবাসলে তার প্রতি বিশ্বাস রাখতে হয়, যেই বিশ্বাসটা আমার প্রতি আপনার নাই। তোকে বিশ্বাস করি বলেই তো ভালোবেসেছি, তোকে বিশ্বাস করি বলেই তো এত রাতে তোর সাথে বেরিয়ে এসেছি। তোকে বিশ্বাস না করলে কখনোই আসতাম না। আর এইভাবে তুই হঠাৎ বাড়ির সামনে নিয়ে আসতে বিচলিত হয়ে গিয়েছিলাম, সরি। আমার সিনিয়র আপু, এখন ভিতরে চলেন। খবরদার, আর আপু বলবি না, মেরে মুখ ভেঙে দিব। তখন তো এমনি বলেছি। আর বলবো না, এখন তো ভিতরে চলেন। আমি যাব না, আমার লজ্জা লাগছে। আপনার লজ্জাও আছে, এটা দেখে অবাক হলাম। এভাবে না তাকিয়ে ভিতরে চলুন। তোর আব্বু আম্মুর যদি আমাকে পছন্দ না হয়? কি আমার পরীকে পছন্দ হবে না? এটা কোনো কথা বললেন? আর আমি যাকে পছন্দ করব আব্বু আম্মু না করবে না। তুই কি দেখে আমার প্রেমে পড়লি, আমাকে পছন্দ করলি? আপনার সেই মায়াবী চোখ আর ঠোঁটের নিচে যে ছোট্ট তিল, যা প্রতিনিয়ত আমাকে নতুন করে আপনার প্রেমে ফেলতে বাধ্য করে।
নতুন করে ভালোবাসতে বাধ্য করে। বাহ, এভাবে কেউ বলে? লজ্জা করে আমার। আর লজ্জা পেতে হবে না, এখন আমার পিছনে পিছনে আসুন। রাজ কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয়। রাজকে দেখে তার আম্মু বলে, কি রে, আসছিস? আয় ভিতরে আয়। আমার সাথে আরও একজন আছে, কে? তুমি যাকে নিয়ে আসতে বলেছিলে 3 মাস আগে, আর এখন যাকে আনতে গেছিলাম। কাকে আনতে বলেছিলাম? আর এত রাতে তুই কাকে আনতে গেছিলি? তোমার হবু বৌমা। কই দেখি, এখানে তো কাউকেও দেখতে পাচ্ছি না। আমার পিছে। সর সামনে থেকে, দেখি আমার বৌমা কই। রাজকে সামনে থেকে তার আম্মু সরিয়ে দেয়। রাজের আম্মুর সামনে তাকিয়ে দেখে পুতুলের মতো লক্ষ্মী একটি মেয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানহা এসে রাজের আম্মুকে সালাম করে। তখন রাজ এর আম্মু তানহার দিকে তাকিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।